উই টুক দ্য চাইনিজ ইনভিটেশন ফার্স্ট, সেখানে একটা সিগন্যাল দেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটা নর্মালাইজেশনের দিকে যাওয়া প্রয়োজন। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন। এই আমন্ত্রণ কি তারেক রহমানের জন্য একটা সুযোগ এনে দিয়েছে, নাকি এটা সরকারকে বিব্রত করছে? গুঞ্জন আমার দেশে হয়, এটার সাবস্টেন্সটা নিয়ে আমি খুব একটা অবগত নই। দুটি প্রতিবেশীর মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকার কথা, সেই স্বাভাবিক সম্পর্কটাই তো মনে হচ্ছে এখনো নেই। উভয় পক্ষকেই এখন বুঝতে হবে যে উই হ্যাভ টু নাও এন্টার ইনটু এ কুলিং ডাউন পিরিয়ড অ্যান্ড এস্টাবলিশ নর্মাল রিলেশনশিপ। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বঙ্গোপসাগরে চীনের নতুন অ্যাক্সেস পথ তৈরি করারও কথা হচ্ছে। বেইজিংয়ের সাথে এই ধরনের ঘনিষ্ঠতা আগেও ছিল, কিন্তু এখন সবাই বলছে যে এটা একটা নতুন মাত্রায় যাচ্ছে। টু আর্লি টু টেল, কারণ আসলে অন দ্য গ্রাউন্ড তেমন নতুন কোনো কিছু হয়নি। একটা সার্টেন ডিরেকশনাল চেঞ্জ ইন্ডিকেট করে, নো ডাউট অ্যাবাউট ইট। ভারতের সাথে আমেরিকার যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই মুহূর্তে, সেটা কি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে? বিশেষ করে বাংলাদেশ যেহেতু চীনের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। আমেরিকা বাংলাদেশে কি চোখে দেখে সেটা ক্লিয়ার। বাংলাদেশ ইন্ডো প্যাসিফিক অঞ্চলের একটা দেশ হিসেবে দেখে, এবং এখানে বাংলাদেশের কিছু জিওপলিটিক্যাল গুরুত্ব আছে। এখন ট্যারিফ হয়ে গেছে মূল ওয়েপন, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমরা দেখি ভারতের এগেনস্টেও একই ওয়েপন ইউজ করছে। কাজেই ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ ভিজাভি বাংলাদেশ, এটা কতটা কনসিস্টেন্ট থাকবে ওভার দ্য ইয়ার্স, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন অর্থনীতিবিদ ডক্টর KAS মুর্শিদ। ডক্টর মুর্শিদ, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাবস্ট্যাক প্ল্যাটফর্মে একটা নিউজ লেটার প্রকাশ করছেন, দ্য ঢাকা ব্রিফ নামে, এবং সেখানে বাংলাদেশের রাজনীতি, ভূ রাজনীতি, অর্থনীতি সব বিষয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনি আপনার বিশ্লেষণ তুলে ধরছেন। তো সেখানে আপনি ব্যাংকিং খাতের উপর বেশ গুরুত্ব দিচ্ছেন, তবে সে বিষয়ে আমরা আসবো একটু পরে। তার আগে একটু ভূ রাজনীতির দিকে তাকাই। আমরা জানি যে ব্রিক্স যে গোষ্ঠী, যে বিকল্প একটা গোষ্ঠী ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল তৈরি করেছে, তাদের নেক্সট সামিট হবে ভারতে, এবং ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী এই সম্মেলনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন। তারেক রহমানকে তিনি আমন্ত্রণ করেছেন আরেকটি জোট, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে। কিন্তু এই নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে কিছু গুঞ্জন শুরু হয়ে গেছে যে তার সেই মিটিংয়ে যাওয়া উচিত কিনা, না যাওয়া উচিত কিনা, এইসব। তো আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এই আমন্ত্রণ কি তারেক রহমানের জন্য একটা সুযোগ এনে দিয়েছে, নাকি এটা সরকারকে বিব্রত করছে? ধন্যবাদ সাবির, গুড টু টক টু ইউ আফটার লং টাইম, অ্যান্ড ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে, আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আপনার প্রশ্নটা এভাবে দেখি। প্রথমত, ব্রিক্স আমাদের একটা আশার জায়গা। আমরা অনেকদিন থেকে কিন্তু চেষ্টা করছি ব্রিক্সের সাথে আরেকটু গভীরভাবে সম্পর্ক তৈরি করার জন্য। টু বি ব্লান্ট, উই ওয়ান্ট টু বি এ মেম্বার অফ ব্রিক্স। তো কাজেই ব্রিক্সের একটা আমন্ত্রণকে তো আমি পজিটিভলি দেখব। দ্বিতীয়ত, এটা ঘটনাক্রমে এটা এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখান থেকে আমরা একটা আমন্ত্রণ পেয়েছি, তথা আমাদের প্রাইম মিনিস্টার একটা আমন্ত্রণ পেয়েছেন। মনে রাখতে হবে, ভারত থেকে আসা কিন্তু এটা দ্বিতীয় আমন্ত্রণ। প্রথমে অলরেডি একটা আমন্ত্রণ একটা পাওয়া গিয়েছিল। সেটা সেটা সেই আমন্ত্রণটা সম্ভবত বলবৎ আছে। ওটা তো এমন নয় যে ওটার একটা টাইম ফ্রেম আছে, ওর মধ্যেই যেতে হবে, তাও নয়। কাজে ওটা আছে। ইন অ্যাডিশন এই দ্বিতীয় আমন্ত্রণটা পাওয়া গেল। কাজে আমাদের দেশে গুঞ্জন হয় অনেক ব্যাপারেই, তবে এটা আমি একজন কূটনৈতিক নই, প্রোটোকলের দিক থেকে আমার পক্ষে মন্তব্য করা ডিফিকাল্ট। আমি জানি না এখানে প্রোটোকলে কোনো ঘাটতি আছে কিনা বা লঙ্ঘিত হয়েছে কিনা। তবে আমি মনে করি এটা প্রথমত আমার মনে হয় ভারতের সাথে তো আমরা একটা সিগন্যাল দিয়েছি
আমরা we took the Chinese invitation first. সেখানে একটা সিগন্যাল দেওয়া হয়ে গেছে, আমাদের যা সিগন্যাল দেওয়া তো হয়ে গেছে, এখন আমাদের একটা নর্মালাইজেশনের দিকে যাওয়া প্রয়োজন। এবং ইন এ ওয়ে একটা একটা স্লাইটলি মোর নিউট্রাল প্ল্যাটফর্ম লাইক ব্রিক্স, সেটা একটা এন্ট্রি পয়েন্ট হওয়াটা আমি মনে করি আহ, সবার জন্যই স্বস্তিকর। তো কাজে ইট ক্যান বি, আমার মনে হয় শুড বি ট্রিটেড পজিটিভলি, দ্যাটস ফর শিওর। আমি মনে করি না এইসব গুঞ্জন আমার দেশে হয়, এটার সাবস্টেন্সটা নিয়ে আমি খুব একটা অবগত নই। তবে আমি সেটাকে এই মুহূর্তে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইমপারফেক্ট ইনফরমেশন, আমি গুরুত্ব দিতে চাই না। আমার মনে হয় ভারতও তাদের দিক থেকে যাতে তারেক রহমান জিনিসটাকে একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, সেজন্যই তাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে, চেয়ারম্যান হিসেবেই ইনভাইট করেছে, যাতে বাংলাদেশে সেই গুঞ্জনটা না হয় যে এটা আবার সেই তারেক রহমানকে একটা বাইল্যাটারাল ভিজিটে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। তো এখন আপনি বলছিলেন যে চীনের কথা। আমারও মনে হয় তাই। আমারও মনে হয় যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিবেদী সাহেব নিউ পজিটিভ কথা বলছেন, বলছেন যে তারা ইগারলি অপেক্ষা করছেন তারেক রহমানের ভিজিটের জন্য। সব মিলে আমার মনে হয় ওদের পক্ষ থেকে এই অন্তত এই বিষয়ে আমি কোনো নেগেটিভ কিছু দেখছি না। তবে আমরা এখন খুব একটা সেন্সিটিভ মুহূর্তের মধ্যে আছি, বিশেষ করে আমাদের যারা ফেসবুকে ইন্টারঅ্যাকশনটা বেশি হয়, যাদের খুব একটা সেন্সিটিভ জায়গায় আছি। এবং অনেকে অল্পতেই অনেক কিছু ভেবে ফেলছেন, হয়তো বা এটা একটা প্রবণতা হয়তো আছে আমাদের মধ্যে এখন। তো সেটা থেকে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হবে। এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো করার কথা তো পরের কথা, কিন্তু দুটি প্রতিবেশীর মধ্যে যেই স্বাভাবিক সম্পর্ক থাকার কথা, সেই স্বাভাবিক সম্পর্কটাই তো মনে হচ্ছে এখনও নেই। তো এখনও বাধাটা কোথায় বলে আপনি দেখছেন? মানে কোথায় বাধাটা, কোথায় যে এই সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে? ভেরি গুড কোয়েশ্চেন। খুব সিরিয়াস কোনো বাধা আছে বলে তো আমি মনে করছি না। বাধাটা মূলত হচ্ছে যে একটা এখানে ট্রাস্ট ডেফিসিট হয়ে গিয়েছে গত 2 বছরে। এবং এখানে কিছু বৈরী মনোভাব আগেও ছিল, সেটা অনেক ঘনীভূত হয়েছে। এবং সাধারণ লেভেলে একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিংটা, যেটা সবসময় আমাদের এখানে একটা আন্ডার কারেন্ট হিসেবে ছিল, সেটা তো এখন একটা সাংঘাতিক মাত্রায় চলে গেছে। এবং এটা যে এটা আমরা উই নো ওয়াই, কারণ এখানে আহ, আহ, ভারতেরও একটা কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। কাজে উভয় পক্ষকেই এখন বুঝতে হবে যে উই হ্যাভ টু নাও এন্টার ইনটু এ কুলিং ডাউন পিরিয়ড অ্যান্ড এস্টাবলিশ নর্মাল রিলেশনশিপ। আমাদের তো একটা স্বাভাবিক সম্পর্ক থাকতেই হবে ভারতের সাথে। এটা আমরা, ঠিক আছে, আমরা বেস্ট ফ্রেন্ডস নাই বা হলাম, কিন্তু ফ্রেন্ডস তো হতে অসুবিধা হয়তো নাই। এবং আমি সিরিয়াস আসলে কোনো সমস্যা এখানে দেখছি না, এক্সেপ্ট যে আমাদের মনোভাব এবং আমাদের অ্যাটিটিউড উভয় উভয় দেশের মধ্যেই হয়তো এটা আছে, সেটা এখনো নর্মালাইজড হয়নি। দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ। ওকে, আপনি একটু আগে চীনের কথা বলছিলেন যে চীনে সফর করে তারেক রহমান একটা সিগন্যাল তো দিয়েই ফেলেছেন, এবং সিগন্যালটা নিশ্চয়ই ভারতকেই দেওয়া হয়েছে। তো এখন চীনের সাথে যেই মানে তার সফরের পর অনেক কথা হচ্ছে যে চীনের সাথে এক ধরনের কৌশলগত সম্পর্কে গড়ে তোলার কথা হচ্ছে, প্রতিরক্ষা বিষয়ে আরও গভীর সহযোগিতার কথা বলা হচ্ছে, এমনকি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বঙ্গোপসাগরে চীনের নতুন অ্যাক্সেস পথ তৈরি করারও কথা হচ্ছে। তো বেইজিংয়ের সাথে এই ধরনের ঘনিষ্ঠতা আগেও ছিল, কিন্তু এখন সবাই বলছে যে এটা একটা নতুন মাত্রায় যাচ্ছে। তো এই নতুন মাত্রাটা কি আপনি বলবেন যে এটা আমাদের যে ট্র্যাডিশনাল পররাষ্ট্রনীতি সেটারই একটা অংশ, নাকি এটা একটা নতুন মোড় নিচ্ছে? টু আর্লি টু টেল, কারণ আসলে অন দ্য গ্রাউন্ড তেমন নতুন কোনো কিছু হয়নি, এক্সেপ্ট কিছু কথাবার্তা হয়েছে, কিছু অ্যাসপিরেশনের কথা বলা হয়েছে, কিছু ইন্টেনশনের কথা বলা হয়েছে। এগুলোকে যদি আমরা অন ফেস ভ্যালিউ ধরি, তাহলে হ্যাঁ, এটা একটা সার্টেন ডিরেকশনাল চেঞ্জ ইন্ডিকেট করে, নো ডাউট অ্যাবাউট ইট। তো সেটা, এবং সেটা বোধহয় আমাদের দেশের মানুষেরও সেটাই একটা আশা, যে আমরা একটা একটা ধারণা আছে না, যে আমরা অতিমাত্রায় ভারত নির্ভরশীল
একটা দেশ হয়ে পড়েছিলাম, শুধু যে অর্থনৈতিক ভাবে না, বা অন্যান্য অনেক ব্যাপারেই আমরা সব কিছুই ভারতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আহ, সেই যুগের অবসান ঘটুক, এটা আমরা সবাই চাই। তবে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে একটা ব্যালেন্স মেনেই চলতে হবে, একটা ব্যালেন্স বজায় রেখেই চলতে হবে। এবং এখানে ব্যালেন্স শুধু হচ্ছে ভারত এবং চীন তা নয়, এখানে অন্যান্য স্টেক হোল্ডাররাও আছে, ইন্টারেস্ট গ্রুপসও আছে। সবার মধ্যেই আমাদের একটা একটা ব্যালেন্স রেখে চলতে, সবার সাথেই চলতে হবে। তো ইটস এ ভেরি ডিফিকাল্ট প্লেস টু বি ইন ফর বাংলাদেশ অ্যান্ড ফর দ্য কারেন্ট গভর্নমেন্ট, ভেরি ডিফিকাল্ট একটা প্লেস। কাজে এখানে কিছু ট্রায়াল এন্ড এরর হবে, কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ হবে, কিছু কনফিউশন থাকবে। আলটিমেটলি একটা ব্যালেন্সের জায়গায় গিয়ে আমরা পৌঁছবো। আমাদের আকাঙ্ক্ষিত জায়গা বেসিক্যালি হচ্ছে, দেখুন আমাদের তো আমরা আমাদের নিজেদের সিকিউরিটির কথা কিন্তু খুব একটা বলি না। সবাই বলে ভারত সারাক্ষণ সিকিউরিটি সিকিউরিটি বলে কিন্তু নিঃশ্বাস ফেলছে, আমেরিকা বলছে, সবাই কিন্তু তাদের সিকিউরিটি কনসার্নটা এমন ভাবে ডিফাইন করছে যে বেসিক্যালি ইনক্লুডস এভরিথিং। ইট ইনক্লুডস ইকোনমিক্স, ট্রেড, ইউ নেম ইট, এনার্জি। এবং আমাদের হয়তো কিছুটা ওদিকে একটু ভাবা দরকার, কারণ আমাদের তো খুব ভাইটাল সমস্যা, যে আমাদের সিকিউরিটি কনসার্নস গুলো, উম, যেটা আমাদের ইকোনমিক এবং অন্যান্য ট্রেড এবং অন্যান্য কনসার্নের সাথে, আমাদের লেবার মার্কেট, এই সব কনসার্নের সাথে একাকার হয়ে গেছে। সো আমাদের এই সবগুলো ইন্টারেস্ট আমাদের মাথায় রেখে আমাদের অগ্রসর হতে হবে। এবং এখানে আমি বলে রাখি, আমাদের একটা খুব বড় সমস্যা হয়ে গেছে যে আমরা হাইলি কনসেন্ট্রেট। আমাদের যে ফরেন পলিসি একসময় খুবই কনসেন্ট্রেটেড ছিল ইন ওয়ান ডিরেকশন। আমাদের বাজার খুবই কনসেন্ট্রেটেড, আমাদের আরএমজি বাজার সেন্টার, মানে ক্রিটিক্যালি ডিপেন্ডস অন ওয়ান মার্কেট। আমাদের লেবার মার্কেট, এক্সপোর্ট লেবার মার্কেট ডিপেন্ডস অন ওয়ান এরিয়া। কাজে এগুলো হচ্ছে আমাদের আমাদের সিমিলারলি আমাদের এনার্জি এনার্জি ডিপেন্ডেন্স ইজ acute and centered in one area. তো কাজে এগুলো হচ্ছে আমাদের রিয়েল সিকিউরিটি কনসার্নস। তো মানে আমরা আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে আসলে কি আমাদের ভবিষ্যতের পলিসিস গুলো এক্সপ্লিসিটলি হোক ইমপ্লিসিটলি হোক, এটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে একটা কৌশল বের করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভেবে দেখতে হবে আমরা ভারতের সাথে কি সম্পর্ক করব, চীনের সাথে কি করব, আমেরিকার সাথে কি করব, ইত্যাদি ইত্যাদি, বা জাপানের সাথে কি করব। অর্থাৎ সর্বক্ষেত্রেই একটু ডাইভার্সিফাই করতে হবে, মানে সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল মার্কেট, সব এই ডিপেন্ডেন্সিটা। Absolutely. আমাদের এইভাবে এতটা গভীর ডিপেন্ডেন্স হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, এই যে আমাদেরকে এখন সৌদি নেভাল জোটে যোগ দিতে হবে, রিডিকুলাস, তাই না? এন্ড কেন এটা? ভয়টা হচ্ছে যে আমরা আমাদের লেবার মার্কেট ওখানে এত বেশি নির্ভরশীল, এটা না করলে বাবা ওরা যদি আমাদের সব লাথি মেরে ফেরত পাঠিয়ে দেয়। অত তো সহজ নয় আসলে, তাই না? তো কাজে এইসব কনসার্ন থেকে আমাদেরকে একটু নিজেদেরকে মুক্ত করতে হবে। আমাদেরকে সত্যি যদি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসির দিকে এগুতে হয়, তাহলে আমাদের মাইন্ডটা তো আগে তৈরি করতে হবে, প্রিপেয়ার করতে হবে সেটার জন্য। এবং দ্যাটস নট গোইং টু বি ইজি, কিন্তু ইট হ্যাজ টু বি ডান। এখানে তো এই এই হচ্ছে সমস্যা আমাদের আর কি, যে আমরা আমাদের একটা ওভারঅল পলিসি বা স্ট্র্যাটেজি নেই, দ্বিধায় হয়তো নেই, সেই কারণেই হয়তো আমাদেরকে এই কেস বাই কেস রিফ্লেক্স অ্যাকশনের মাধ্যমে রেসপন্ড করতে হয়। এটা এটা কিন্তু কোনো, এটা একটা ভালো নীতি না। এবং এখানে তো আপনার চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তো আরেকটা প্লেয়ার আপনি টাচ করেছেন, ইউএসএ, যুক্তরাষ্ট্র। এবং তারা তো চায় না যে চীনের প্রভাব এই বঙ্গোপসাগর এলাকায় আর বেশি বিস্তার করুক। তো এখন ভারতের সাথে আমেরিকার যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই মুহূর্তে, বা করার চেষ্টা হচ্ছে, সেটা কি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ যেহেতু চীনের সাথে ঘনিষ্ঠ হচ্ছে? আসলে আমেরিকা বাংলাদেশে কি চোখে দেখে, সেটা তো ক্লিয়ার। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটা দেশ হিসেবে দেখে, এবং এখানে বাংলাদেশের কিছু জিওপলিটিক্যাল গুরুত্ব আছে। এটাই হচ্ছে মূল বিষয়। এবং এই তাদের এই অবজেক্টিভস গুলো অ্যাচিভ করার জন্য দে উইল বি ইউজিং ট্যারিফ। কারণ এখন ট্যারিফ হয়ে গেছে মূল ওয়েপন।
ট্যারিফ এটার জন্য ইউজ করবে, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমরা দেখি ভারতের এগেনস্টেও একই ব্যাপার ইউজ করছে। কাজেই ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ ভিজাভি বাংলাদেশ, এটা কতটা কনসিস্টেন্ট থাকবে ওভার দ্য ইয়ার্স, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় ইন্ডিয়া সংক্রান্ত বিভিন্ন কনসার্ন আছে আমেরিকার, কিন্তু up to a point they will agree with India about Bangladesh and the role of China, or role of Bangladesh in the Indo-Pacific and vis-a-vis China. তো এই বিষয়ে হয়তো তারা ঐক্যমত্যে পৌঁছবে বা পৌঁছেছে। অন্যান্য আদার ইস্যুজ আছে যেখানে তারা দে উইল নট বি সো ইউনাইটেড। তো কাজে এখানে আমাদের সুযোগ আছে ওই তাদের মধ্যে যে জায়গাগুলো আছে, ডিসোনেন্ট জায়গাগুলো আছে, সেগুলো এক্সপ্লয়েট করার হয়তো সুযোগ আমাদেরও আছে। কিন্তু এখানে আমাদেরও কিছু শক্তিশালী ভূমিকা দরকার, কিন্তু এটা আমরা কতটা পারবো এই মুহূর্তে আমরা জানি না। বিকজ অ্যাজ আই সেড, আমরা ডাইভার্সিফাইড না, আমরা ওভার কনসেন্ট্রেটেড ইন এ ফিউ এরিয়াস, এবং আমাদের আর্ম টুইস্ট করাটা খুব সহজ। কাজে আমাদের শর্ট টার্ম সার্ভাইভালের জন্য হয়তো আমাদেরকে এমন এমন জিনিস করে ফেলতে হচ্ছে যেটা আমাদের লং টার্মকে সিরিয়াসলি জেপার্টাইজ করতে পারে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের যে সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অনভয় মিস্টার সার্জে গোর, তিনি তো ঢাকায় আসলেন, বা ঢাকায় এসে তিনি যখন ভারতীয় হাইকমিশনের সাথে মিটিং করলেন, সেটা বেশ মানে গুঞ্জন সৃষ্টি করলো আবার, যে তিনি আসলেন বায়োলেটারাল ভিজিটে, অথচ তিনি থার্ড এক কান্ট্রির হাইকমিশনের সাথে দেখা করছেন কেন? তো সেটা অনেকেই এক ধরনের কি বলবো আনডিপ্লোম্যাটিক মুভ হিসেবে দেখছেন, বা বাংলাদেশকেও একটা সিগন্যাল দেওয়ার জন্য মতো মুভ দেখছেন। আপনি কি সেখানে কোনো সিগন্যাল দেখতে পাচ্ছেন যে গোর কোনো সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে? এটা এটা ইন্টারপ্রেট করা একটু ডিফিকাল্ট। নর্মাল ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী এটাকে আমি সিগন্যাল বলবো, কিন্তু অন দ্য আদার হ্যান্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গোর ইজ নট এ ডিপ্লোম্যাট। হ্যাঁ, হি কামস ফ্রম কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওনার কাছে হয়তো মনে হয়েছে আছে এখানে ভারতের অ্যাম্বাসেডর আছে, একটু কথা বলে দেখি, হয়তো আগের পূর্ব পরিচিত হতে পারে তার। তো আচ্ছা, এর সাথে কথা বলে দেখি কোনো ইনসাইট পাই কিনা, সেটাও হতে পারে। দেখছেন তো কাজেই এটা, হ্যাঁ, এটা কিউরিয়াস, আমি বলবো দিস ইজ এ ভেরি কিউরিয়াস মিটিং, and it is the usual diplomatic norms এর মধ্যে এগুলো দেখা যায় না এটা। বাট দেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে সরকার আছে তারা খুব যে একটা ডিপ্লোম্যাটিক তা তো নয়, তারা অনেক ধরনের ডিপ্লোম্যাটিক নর্মস এর বাইরে থেকে কাজ করছেন, এবং কাজে এটা সেই দৃষ্টিতেও আমরা দেখতে পারি। তবে হ্যাঁ, আমি মনে করি যে এখানে একটা অপটিক্স আছে, যে অপটিক্সটা একটু এম্বারেসিং। এখন অন্য একটা বিষয় আসি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেই অর্থ পাচারের কথা বলা হয় এবং যেটা নিয়ে অনেক কাঠখড়ি পোড়ানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে যাচ্ছেন জাতিসংঘে, নিউ ইয়র্কে যাচ্ছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, এবং পত্রপত্রিকা থেকে যা জানা যাচ্ছে যে তিনি এই অর্থ পাচার বন্ধ করতে এবং ওই পাচার করা অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতার কথা তার ভাষণে তুলে ধরবেন। এখন আমরা সম্প্রতি দেখতে পেলাম যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর তিনি কথা বলেছেন, পত্রপত্রিকায় রিপোর্টও হয়েছে যে অর্থ পাচার হয়েছে যেসব দেশে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, কানাডা, বিভিন্ন দেশে, সেসব জায়গা থেকে অর্থ মানে ফিরিয়ে আনা খুবই কঠিন, প্রায় অসম্ভব মনে হচ্ছে। তো সরকার যদি জানে কারা অর্থ পাচার করেছে, কোন চ্যানেল দিয়ে গেছে, তাহলে এটা ফিরিয়ে আনার এত সমস্যা কেন, এত কঠিন কাজ কেন? হ্যাঁ, আই উইশ আই নিউ। কারণ একটা তো হচ্ছে যে আমরা দেখি যে প্রেসিডেন্সের অভাব, টাকা পয়সা পাচার হওয়া বিভিন্ন দেশ থেকে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার আর কি। খুবই, এটা যে কোনো ডিক্টেটর ক্ষমতায় আসলেই এই ঘটনা ঘটে। তো এটা হয়েছে, আমাদের বেলা হয়েছে। এখানে একটা বিষয় ছিল যে টাকা পাচার হয়ে গেছে সেই 2 বছর আগে, বা এখনো হয়তো হচ্ছে। একটা হচ্ছে যে আমরা রোধ করতে পারছি না, ইন পার্ট বিকজ অফ কলিউশন, এবং কলিউশন ছাড়া তো এটা করা সম্ভব নয়। এবং কলিউশনের যারা পার্টনার্স, তাদেরকে কি আমরা চিহ্নিত করতে পারিনি? কেন পারবো না? তারা তো এখনো যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন। তো কাজেই আমরা যদি সিরিয়াস হতাম অ্যাবাউট গেটিং আওয়ার মানি ব্যাক, আমরা কোনো না কোনো উপায় বের করতে পারতাম। যেমন ধরুন, সাউথ কোরিয়াতে একবার ওরা যখন প্রথম
ওদের উন্নয়নের প্রথম ফেজে এরকম অনেক ধরনের কংগ্লোমারেটস এসে প্রচুর এরকম করেছে, মানি লন্ডারিং করেছে, টাকা পয়সা বেহাত করেছে। তাদের প্রত্যেককে কিন্তু ওরা জেলে পরে বলেছে, ঠিক আছে, ইউ ব্রিং দ্য মানি ব্যাক, উই উইল লেট ইউ গো। তো আমাদের এ ধরনের কোনো একটা পদক্ষেপ যদি আমরা নিতাম, সিরিয়াসলি যদি নিতে পারতাম, তাহলে হয়তো এটা একটা সম্ভাবনা ছিল। কিন্তু এখন আমরা যেটা করি, অ্যান্ড দিস ইজ পার্ট অফ দ্য গেম, যে আমরা আইনের অজুহাত দেখাই যে আইন দুর্বল আছে এখানে, বা বিদেশে যে আইন আছে সেটা আমাদেরকে পারমিট করছে না, দিস দিস এরকম এরকম অনেক রকমের ব্যাখ্যা আমরা পাই। তো এটা ছিল একটা সুযোগ। আমরা একটা, যদি সত্যিকার অর্থে আমরা টাকা ফেরত আনতে চাইতাম, আমাদের কিছু ড্রাকোনিয়ান মেজার্স নিতে হতো, এবং সেটার জন্য প্রয়োজনে আলাদা কিছু আইন কানুন করে নেওয়া উচিত ছিল। সেই পথে আমরা এগোইনি, ভালো কথা। আমরা এখন আশা করছি যে বিদেশিরা, যারা যারা কলোনিয়াল আমল থেকে টাকা গ্রহণ করছে থার্ড ওয়ার্ল্ড থেকে, তারা আবার টাকা ফেরত দেবে, এটা এটা দুরাশা, এটা হয় না। একটা সুযোগ ছিল, যদি যদি সাথে সাথে আমরা বিভিন্ন অ্যাসেট রিকভারি এজেন্সিজ গুলোর সঙ্গে একটা ডিল করতে পারতাম। এবং আমি জানি যে অনেক এরকম এজেন্সিজ এগিয়ে এসেছিল, ওরা বলেছিল যে সুন্দর, তোমাদের কাছ থেকে আমরা কোনো অগ্রিম টাকা চাই না, ভালো ভালো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, হ্যাঁ, আমরা অগ্রিম কোনো টাকা চাই না, কিন্তু সময় খুব সীমিত, আমাদের এই অভিজ্ঞতা আছে, এখানে অ্যাকাউন্টেন্ট আছে, লয়ার্স আছে, আমাদেরকে যদি এখনই অনুমতি দাও, তাহলে আমরা এটা হয়তো কিছু টাকা হলেও রিকভার করতে পারবো, কিন্তু যত সময় ক্ষেপণ হবে ইট বিকাম ইভেন মোর ডিফিকাল্ট। কিন্তু ওই অনুমতিটা আমরা সময় মতো দেইনি, বা হয়তো এখনো দেইনি, আমি ঠিক জানি না হোয়াট হ্যাপেন টু দ্যাট। কিন্তু ওখানে তো কোনো সমস্যা ছিল না, দে উড অনলি আস্ক ফর মানি ইফ দে রিকভার্ড মানি। হ্যাঁ, মানে একটা পার্সেন্টেজ কিন্তু তারা কমিশন আমরা নেয়। সেই পথে হাঁটিনি। একটা পার্সেন্টেজ তারা ফ্রম দ্য রিকভার্ড মানি তারা হয়তো চাই, সেটা একটা নেগোসিয়েশনের একটা বিষয় ছিল। তো কিন্তু এখন মানে আমরা বলতে পারি যে সুইজারল্যান্ড কেন চুরির টাকা ওখানে রাখে, বা সিঙ্গাপুর কেন রাখে, বা দুবাই কেন রাখে, বা বিভিন্ন অফশোর যে ক্ষেত্রগুলো আছে সেখানে কেন চুরির টাকা এইভাবে, এটাকে কেন আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে কেন হালাল ধরা হয়। এটা একটা সিরিয়াস কনসার্ন, এবং এটা শুধু বাংলাদেশ না, এটা নিয়ে আরো অনেক দেশের সোচ্চার হওয়া প্রয়োজন, যে দিস ইজ রিয়েলি মানে এটা, ইউ আর অ্যালাউইং ইলিগাল মানি to be legalized in your countries and by your leading financial houses. এটা একটা crime. This is an international crime. But nobody wants to address that. আচ্ছা, অনেকে মনে করেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতের যে দুরবস্থা, এটার সাথে এই টাকা পাচার হওয়ার একটা ভালো সম্পর্ক আছে। এবং আপনি আপনার ঢাকা ব্রিফিং নিউজ লেটারে এই ব্যাংকিং খাতের নানান সমস্যা নিয়ে আলাপ করছেন, এবং আমি এখান একটু পড়ে, আমাকে একটু দেখে পড়তে হবে যাতে আমি কোনো ফিগার মিসকোট না করি। এটা ব্যাংকিং খাতের ব্যাপার, যেমন মোট ঋণের 32.26% খেলাপি, যেটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ। আপনি আরেকটি বিষয় তুলে ধরেছেন সম্প্রতি, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে তাদের যে ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীতে 12.5% মূলধন থাকার কথা, কিন্তু বাংলাদেশে সেইটার পরিমাণ হচ্ছে -2.6%, অর্থাৎ শূন্যের নিচে, শূন্যের বেশ নিচে। এই পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো বলে আপনি মনে করছেন? আপনার যে রিসার্চ এত দূর কোথা কি করে আসলো এই অবস্থা? এটা তো আমরা দেখেছি প্রতি বছরই, ইভেন মানে এই ইন্টারিম সরকার এবং তার পরবর্তী সময় এই যে ডাউনওয়ার্ড ডিক্লাইন এন্ড এক্সপ্যান্ডিং এনপিএল, এবং এই যে একটা মূলধন থাকার কথা প্রত্যেক ব্যাংকের একটা মিনিমাম, হ্যাঁ, যে বেসেল রিকোয়ারমেন্ট, সেটা লঙ্ঘিত হচ্ছে সিস্টেম্যাটিক্যালি ওভার দি ইয়ার্স। এটা ধারাবাহিকভাবে এই যাত্রাটা আমরা থামাতে পারছি না। তার মানে এটাই যে ডিফল্ট বেড়েই চলেছে। আমরা এই সমস্যাটা এসেনশিয়ালি কিন্তু ইটস এ গভর্নেন্স ইস্যু। এটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইস্যু না, ফাইন্যান্সিয়াল মার্কেট ইস্যু না, দিস এ গভর্নেন্স ইস্যু। কারণ এগুলো ল্যাক অফ গভর্নেন্স, এবং আমরা জানি যে যেভাবে এগুলো হয়, একটা তো আছে আপনার যেগুলো স্টেট ওন্ড ব্যাংকস, আরেকটা আছে প্রাইভেট সেক্টর, আর এখানে আরেকটা ক্যাটাগরি আছে ইসলামিক ব্যাংকস। আমরা যদি এটা দেখি, এবং প্রাইভেট সেক্টরের মধ্যে আছে আরো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ইত্যাদি। তো এখানে ওয়ার্স্ট অফেন্ডার ইজ দ্য স্টেট ব্যাংকস, 74% এনপিএল।
হ্যাঁ, তো স্টেট ব্যাংকগুলোর সুবিধা অসুবিধা হচ্ছে তারা 100-200% হলেও তো ক্ষতি নেই তাদের, কারণ তারা ভাবে যে সরকার টাকা ছাপিয়ে তাদেরকে এগুলো ফেরত দিয়ে দেবে। এটা একটা বিশাল সমস্যা সবসময় ছিল, এটা আরো সমস্যা আরো বেশি এখানে তৈরি হয়ে গেছে। ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক itself was one of the best banks, কিন্তু এটা বিকজ অফ ওয়েল নোন গভর্নেন্স রিজনস এটাকে আমরা ধূলিসাৎ করে দিলাম। এখন এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পারফর্মিং ব্যাংকস ইন দ্য কান্ট্রি। তো অন্যান্য যে ব্যাংকস গুলো আছে যেগুলো যেগুলো বলা হয় যে থার্ড জেনারেশন, আমরা 2010 বা 12 বা 13 সালে যেগুলোকে অনুমতি দিয়েছিলাম, সেগুলো দে আর অল ফাউন্ডারিং, এবং অল অফ দিস ইজ ডিউ টু মিসগভর্নেন্স, ম্যালগভর্নেন্স অ্যান্ড নেপোটিজম। তো এগুলো এগুলো ইনস্টিটিউশনাল যে bottlenecks গুলো আমরা সবাই জানি, we have been talking about this for many many decades now, কিন্তু এগুলোর বিরুদ্ধে তেমন কোনো কিছু করা যাচ্ছে না। এবং আমার মনে হয় একটা বড় কারণ এখানে হচ্ছে যারা ব্যাংকার্স এবং যারা প্রাইভেট সেক্টর লিডার্স, দে আর ডিপলি ইনভলভড ইন দিস থিংস, অ্যান্ড দে আর অলসো ইন পার্লামেন্ট, দে আর অলসো মিনিস্টার্স। তো কাজেই এখান থেকে রেহাই পাওয়াটা বোধহয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে, আনলেস উই রিয়েলাইজ যে এখানে কিন্তু এই গোল্ডেন গুজ দ্যাট লেইজ দ্য গোল্ডেন এগ, এই গুজটাকে তো আমরা মেরে ফেলতেছি, গলা টিপে আমরা মেরে ফেলতেছি। কাজে আপনি চিন্তা করে দেখেন, যেখানে আমাদের মূলধন, ব্যাংকিং এর মূলধন যেটা রাখতে হয় নেগেটিভে চলে গেছে, এটা তো ভয়াবহ একটা অবস্থা। এবং এটাই আমি মনে করি যে আমাদের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কি এটা কি কারণ এটা তো প্রভাব? বেসিক জিনিস। এখানে অনেক জিনিস আছে, আমাদের এনার্জি আছে। তো এটা যদি চলতে Sorry, থাকে, বলুন। তাহলে ধরুন এটা মানে গ্রাহকদের, ব্যাংক খাত এবং অর্থনীতিকে কি ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে? পরিণতি কি হতে পারে পাবলিকের জন্য আর কি? না, ঝুঁকির মধ্যে তো আমরা ডিপ ইনটু দিস ঝুঁকি। হ্যাঁ, ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি, এখান থেকে উত্তরণের উপায়টাই এখন বের করতে হবে। তবে একটা হয়তো আসার জায়গা, যেটা আমি দেখি যে আমরা অনেক ব্যাংক তো এখানে উই ক্যান আইডেন্টিফাই কোনগুলো ওয়ার্স্ট অফেন্ডার্স। হ্যাঁ, এখানে 10টা থেকে 15টা হয়তো সবচেয়ে খারাপ অবস্থায় আছে, এইগুলোকে আমাদের স্যানিটাইজ করে ফেলতে হবে ইমিডিয়েটলি, সো দ্যাট অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলোকে আমরা রক্ষা করতে পারি। তো কিন্তু এটা করতে হবে না, তা নাহলে যেটা হয় যে এটা ছড়িয়ে পড়ে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, কারণ দ্য ফিনান্সিয়াল সেক্টর ইজ ডিপলি কানেক্টেড টু ইচ আদার। কাজেই আমাদের এটাকে আইসোলেট করে, এটাকে স্যানিটাইজ না করতে পারলে আই ডোন্ট নো আমরা কিভাবে এখান থেকে বের হতে পারি। বাট ইট ইজ এ গভর্নেন্স প্রবলেম। এখানে ওই বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বা ফিসক্যাল পলিসি এইসব দিয়ে এগুলো হ্যান্ডেল করা যাবে না। Sorry to say, you will have to use institutional and governance remedies for this. And এটা যতদিন করতে না পারি আমরা, this hole is getting deeper and deeper and deeper. এই গর্ত থেকে বের হওয়া, this is my biggest concern right now for Bangladesh. গত থেকে বের হওয়ার জন্যই তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে, বা তারা সংস্কারের বিষয়টা পুশ করে, কিন্তু আবার বর্তমান সরকারকে একটু সময়ও দিচ্ছে বলে মনে হচ্ছে। তা এখন আপনার কি মনে হয় যে এই সরকার এমন কোনো সদিচ্ছা দেখাচ্ছে যে এই খাতে যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কার তারা আদৌ করবে কিনা? পলিটিক্যাল সরকার এটাও তো ভাববে যে আমি কতটা কাজ এগিয়ে নিতে পারবো। আমি রিফর্মস খুব বেশি করলে যদি আবার আমার এখানে আমারও তো কনস্টিটুয়েন্সিজ আছে, লোকজন আছে, দল আছে, সাধারণ মানুষ আছে, আমরা এটা পলিটিক্যালি এটা খাওয়াতে পারবো কিনা, এই কনসার্নটা থাকবে। And it is a difficult position. And it's also not entirely their fault, কারণ এটা ইনহেরিট করেছে সমস্যাগুলো। But unfortunately, you wanted to come to power and you wanted to form the government. This is what it means. এখানে শক্ত পদক্ষেপ আসলে নিতে হবে। IMF ওয়ার্ল্ড ব্যাংকের কন্ডিশনালিটি ছাড়া তো আমাদের দেশে কোনো রিফর্মস হয়ও না,
আমরা অতীতেও দেখেছি, যখন আমরা গর্তের মধ্যে পড়ি এবং আমাদের আর কোনো উপায় থাকে না, তখন আমরা ওদের কন্ডিশনস গুলো মানার চেষ্টা করি। আমি বলছি চেষ্টা করি, তখনও কিন্তু আমরা আসলে মানতে চাই না। এখনো যেমন আমরা মানতে চাচ্ছি না, তাই না? উই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু। কিন্তু এখন এই যে যেমন ওই যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর একটা ইস্যু ছিল, এটা বোধহয় স্থগিত করা গেছে কিনা জানি না, আমি হয়তো গেছে, পাই নাও। এই ধরনের আরো যে রিফর্মস গুলো আমাদের হাতে নিতে হবে। হ্যাঁ, আমরা প্রমিস করি কিন্তু ডেলিভার করি না। উই নো ভেরি ওয়েল উই উইল নট বি এবল টু ডেলিভার। কিন্তু আমার মনে হয় টাইম হ্যাজ কাম, ইটস ক্রাঞ্চ টাইম। আমাদের এই অর্থনীতি, আমাদের এই যে দীর্ঘ উন্নয়ন যাত্রা, এটা কিন্তু এই কোভিড এর পর থেকে থমকে আছে। এই অবস্থায় আর বেশি দিন চলতে গেলে আমরা আর উঠতে পারবো না। তো কাজেই একমাত্র উপায় হচ্ছে আমাদের কিছু হার্ড ডিসিশনস নিতে হবে, এবং কন্ডিশনালিটিস গুলো হার্ড, বাট উই নিড টু ট্রাই টু অ্যাকসেপ্ট ইট। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। যত দেরি করবো তত ডিফিকাল্ট হবে টু টার্ন অ্যারাউন্ড। এখন দিস ইজ এ ভেরি হার্ড চয়েস, কিন্তু গভর্নমেন্ট দ্যাট হ্যাজ কাম উইথ 2/3 majority, they should have the political ability to deliver this. If they can't, who can? এক্স্যাক্টলি। ডক্টর মুর্শিদ, আমাদের সাথে কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Thank you, Sabir. It was great talking to you.